আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলের অনুরোধে নীরজ সেই মেয়েটির ফাট্টু নিয়ে আসলাম আপনাদের সামনে। সেদিন আনিকের সাথে সেই মেয়েটি এসেছিল। সেই মেয়েটার নাম হচ্ছে প্রীতি। সেদিন আনিকে আমাকে যে কথাগুলো বললো সেগুলো শোনার পর আমি আর এক সেকেন্ডও সেখানে থাকতে পারলাম না। সে বললো আমি প্রীতির কাছে সব কিছু শুনেছি। সে হচ্ছে আমার চাচাতো বোন, সেটা বড় কথা নয়। সবচেয়ে বড় কথা হলো সে আমার খুব প্রিয় বান্ধবী। আমি আমার জীবনে সব কিছু তার সাথে শেয়ার করি, এমনকি গোপন কথাও। মানুষ যেটা তার মনের মধ্যে সীমাবদ্ধ রাখে, আমি সেই গোপন এই কথাগুলো তাকে বলেছি। আমার খুব খারাপ লেগেছে যখন প্রীতি আমাকে এই কথাগুলো বললো। তুমি প্রীতির সাথে এমন একটা খারাপ কাজ করার চেষ্টা করেছো। নিজের কাছে নিজেকে অনেক খারাপ লেগেছিল যে আমি তোমার মতো এমন একটা লম্পট মানুষের সাথে ভালোবেসে সারা জীবন কাটাতে চেয়েছিলাম। কিন্তু প্রীতি আমার চোখ খুলে দিয়েছে। আমি তোমাকে কথাগুলো ফোনও বলতে পারতাম, কিন্তু তোমার এই অসভ্য লুচ্ছা কাছে চেহারা দেখার জন্য আমি তোমাকে সামনে ডেকেছি। সবসময় তুমি সভ্য চেহারাটা দেখিয়েছো, কিন্তু তোমার সভ্য চেহারার পিছনে যে একটা খারাপ মানুষ বাস করে আমি সেটা দেখার জন্য তোমাকে ডেকেছি। আমি দেখতে চেয়েছিলাম তোমার ভিতরে খারাপ মানুষটারে কতটা জঘন্য লাগে, সেটা আমি আজ দেখলাম। তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করার চেষ্টা করো না। আমি তোমাকে ভুলে গিয়েছি, পারলে তুমি আমাকে ভুলে যাও। আনিকা যখন আমাকে কথাগুলো বললো তখন আমি বুঝতে পারলাম আমার শেষ ভরসা মানুষটা আমাকে বিশ্বাস করতে পারেনি। সেও আমাকে অবিশ্বাস করে দূরে ঠেলে দিয়েছে। আমার কিছু বলতে ইচ্ছে করছিল না, কারণ মানুষকে কখনো জোর করে নিজের কাছে দূরে রাখা যায় না। রাখলেও সেটা বেশি দিন স্থায়ী হয় না। আমি ভুল করে এতদিন মরিচিকের পিছনে ছুটে এসেছি, যে শুধু সুযোগের অপেক্ষায় ছিল আর সুযোগ পেয়েছে সেটাকেও কাজে লাগিয়েছে। এখানে আমাকে দোষী মনে হচ্ছে, কারণ একজন খারাপ মানুষের সাথে কেউ জেনে শুনে তো তার জীবন পার করবে না। বেশি কিছু বলবো না, ভালো থেকো। আর তোমার স্বাস্থ্য বোনকে বলিও ভালো থাকতে। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবলো, তুমি অন্তত আমাকে খারাপ ভাববে না। পৃথিবীর সবাই আমাকে অবিশ্বাস করলে তুমি অন্তত আমাকে অবিশ্বাস করবে না, তুমি আমাকে বিশ্বাস করবে। কিন্তু যখন সেই তুমি বলছো আমি খারাপ, আচ্ছা ঠিক আছে, আসলে আমি অনেক খারাপ। কেন জানি আজ নিজেকে অবিশুদ্ধ মনে হচ্ছে। আমি এখনও বিশুদ্ধ হতে পারিনি, তবে ইনশাআল্লাহ হওয়ার চেষ্টা করব। আমি আবারও বলছি তোমার চাচাতো বোনকে ভালো থাকতে বলিও। দোয়া করি তোমাদের দুজনের জীবনে যেন আমার মতো কোনো খারাপ মানুষের আগমন না ঘটে। কথাগুলো যখন আনিকাকে বললাম, আনিকা তখনও চুপ ছিল। তার নীরবতা এটাই জানান দিচ্ছিল যে সে আর আমার সাথে কোনো কথা বলতে চাচ্ছে না। কিন্তু আমার কান্না ব্যথা কণ্ঠ তার নীরবতা ভাঙাতে পারেনি। তারা দুজনে চলে যাচ্ছে। আমি প্রীতি নামক মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি একজন মানুষ কত সুন্দর করে প্ল্যান সাজিয়ে অন্য একজন মানুষের জীবনকে নরকে পরিণত করে দিতে পারে। সেটাই মেয়েটাকে দেখলে বোঝা যায় না। কে ভাববে এই সুন্দর নিষ্পাপ মেয়েটিও একটা সুন্দর নিষ্পাপ ছেলের জীবনকে তছনছ করে দিয়েছে। শুধু মেয়েটার সম্পর্কে ছেলেটার ভিতরে একটা খারাপ ধারণা জন্ম নিয়েছে। মেয়েটা ভয় পেয়েছিল যদি ছেলেটা তার সম্পর্কে এসব কথা বলে বেড়ায় সে আর কারোর সামনে মুখ দেখাতে পারবে না। সেজন্য হয়তো ছেলেটাকে সবার সামনে এমন ভাবে উপস্থাপন করলো যাতে পৃথিবীর কেউ এই ছেলেটার কথা বিশ্বাস না করে। মেয়েটা এখন নিশ্চিত হয়ে গেছে, কারণ ছেলেটিকে এমনভাবে সবার সামনে উপস্থাপন করেছে। এখন যদি ছেলেটি মাইক নিয়েও সবাইকে কিছু বলে বেড়ায় কেউ বিশ্বাস করবে না, সবাই পাগল ভাবে ছেলেটিকে। আমার মনে হলো এই দুনিয়াতে আমি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। ঢাকা শহরে এত এত মানুষ থাকলেও আমার জন্য কেউ নেই। তাই আমি ঢাকা শহরে থাকার প্রয়োজনে মনে করলাম না। আর থেকে বা কী করবো, কোথায় থাকবো, সব ভাবতে ভাবতে চোখের কোনো জল চলে এলো। এতটা অসহায় আমি কখনো হইনি, জীবনে কখনোই ভাবিনি এতটা অসহায়ত্বের শিকার হতে হবে আমাকে। এটাই হয়তো ভাগ্যে ছিল আমার, যার কোনো জায়গায় খুঁজে না পেয়ে আমি শেষ মাসে আমার নানা বাড়িতে গেলাম। যদিও মামারা 12 বছর আগে আমাদের সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে। মা মারা যাওয়ার পর মামাদের সাথে কখনোই কোনো কথা হয়নি, তারাও কখনো খোঁজ নেয়নি। তারা হয়তো ভুলে গিয়েছে যে তাদের একটা ভাগ্নেও আছে। তবে আমার নানার অবস্থা অনেক আগেই থেকেই ভালো ছিল, তাই আমি জানতাম তারা যখন জানবে আমি তাদের ভাগ্নে তারা কখনোই ফেলে দিবে না। আমাকে দেখে নানা নানি অনেক খুশি হলো, মামারা কেন জানিও খুশি হতে পারলো না। হয়তো বা তাদের ভালোবাসাটা তাদের বোনের জন্যই ছিল। তাদের বোন মারা যাওয়ার পর তাদের ভালোবাসাটাও মরে গিয়েছে। তবে আমি এসব নিয়ে দুঃখ করলাম না। যেখানে ভালোভাবে বেঁচে থাকাটা একটা যুদ্ধ, সেখানে কারো মনে খবর রাখাটা বিলাসিতা ছাড়া কিছুই না। 2টা বছর আমি মামার বাসায় ছিলাম। এই 2টা বছর আমাকে অনেক কিছুই সহ্য করতে হয়েছে। তবে আমি 2টা বছর অনেক কিছু শিখেছি, জীবনে মানে বুঝেছি জীবনটা এতটা সোজা না। জীবন জটিল একটা সমস্যা, এই সমস্যার সমাধান করেই আমাদের প্রতিনিয়ত বেঁচে থাকতে হয়। আমার 4টা মামা ছিল, তাদের সকলেরই ছেলে মেয়ে ছিল। আমি সবাইকে পড়াতাম, নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও রাতের বেলা তাদেরকে পড়াতাম, কারণ তারাই আমাকে 2 বেলা 2 মুঠো খাবার দিয়ে আশ্রয় দিয়েছে। প্রতিদিনে আমি বাজার করে দিতাম। তবে মামারা আমাকে কখনোই কাজের কথা বলতো না, যা বলা মামিরাই বলতো। আমি কখনোই কোনো সময় তাদেরকে না করতে পারতাম না। ভয় হতো যদি বাড়া থেকে বের করে দেয়, তাই কষ্ট হলেও সবার সব কাজ সবসময় করে দিতাম। তবুও মামিরা কোনো কারণে আমার উপর বিরত থাকলে আমি বুঝতে পারতাম, তবে বিরক্তির কারণটা কখনো খুঁজে পেতাম না।
তবে নানা আমাকে অনেক ভালোবাসতো। তাদের ভালোবাসার কারণে এত দুঃখের মাঝে আমি একটু সুখ খুঁজে পেতাম। আমাদের বাসা থেকে আমি এসএসসি পাস করেছি। এসএসসিতে অনেক ভালো রেজাল্টও করেছি। তবে আমার রেজাল্টে খুশি হওয়ার মতো মানুষ ছিল না। আমি নিজের প্রতি সেদিন অনেক খুশি হয়েছিলাম। তারপর অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দিই। ভাগ্যক্রমে ঢাকার একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই। আমাদের বাসা থেকে আমি আমার পুরাতন শহর ঢাকাতে ফিরে আসি। 2 বছর আগে আমি এই শহরটাকে বিদায় জানিয়ে চলে গিয়েছি। আবার 2 বছর পরে ঢাকাতে ফিরে এসেছি। আমার আর্থিক অবস্থার কথা কয়েকটা বড় ভাইকে বলেছিলাম। সে সূত্রে এক বড় ভাই আমাকে একটা টিউশনি জোগাড় করে দেয়। সেটা দিয়ে কষ্ট হলো, আপাতত মাস চলে যাবে, পরে না হয় কিছু একটা করা যাবে। সে ভাইবে আমি ঢাকা চলে আসি। আসার আগে নানা আমাকে কিছু টাকা দিয়েছিল, যেগুলোকে ভার্সিটিতে ভর্তি হওয়ার সময় অনেক কাজে লাগে। আর কিছু টাকা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে আমার কাছে যত্ন করে রেখে দিলাম। আজ আমার টিউশনের প্রথম দিন, তাই একটু পরিপাটি হয়ে যাচ্ছি। কারণ বড় ভাই বলেছে তারা নাকি একটু বড় লোক, তাই এত টাকা দিয়ে একজন টিউশনের টিচার রাখছে। বড় ভাই আমাকে ছাত্র বাসা নিয়ে গেল পরিচয় করে দেওয়ার জন্য। তখন দরজার কলিং বেল বাজতে একটা সুন্দর মেয়ে দরজা খুলে দিল। আমি মেয়েটির দিকে তাকিয়ে জাস্ট থ্রো হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ এই মেয়েটাই আমার জীবনে অভিশাপ। এই মেয়েটার কারণে 2 বছর আগে আমার জীবনে প্রচণ্ড জ্বর নেমে এসেছিল। এই গল্প প্রথম পার্টে যা টার্গেট দিয়েছিলাম তা না হওয়া সত্ত্বেও সেকেন্ড পার্ট নিয়ে আসলাম আপনাদের অনুরোধে। দ্বিতীয় পার্টও সেম টার্গেট। একে লাইক আর 200 কমেন্ট হলে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর আপনার বন্ধুকে মেনশন করুন এবং গল্পটি শেয়ার করুন। আর চাইলে আমার আইডি ফলো দিয়ে রাখতে পারেন।